করা দরকার, ফ্রিল্যান্সিং শেখা উচিত, এটা কিভাবে জানতে পারলা? প্রথমত শুরুর দিক থেকেই বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হইছে আমি যখন 2014 শেষে 14 কি 15 দিকে এই সময়টা হবে, এই সময়টা আমি জানতে পারলাম যে অনলাইন থেকে ইনকাম করা যায়, অনলাইন থেকে আর্ন করা যায়। তো তখন ব্যাপারটা নিজের কাছে অনেক কৌতূহলী লাগতো যে ল্যাপটপ কম্পিউটার এর মাধ্যমে আর্ন করা। তো নিজের কাছে একটা ভালো লাগা কাজ করলো যে আমি যাই কোথাও দেখি যে এরকম কোনো কাজ শিখায় নাকি বা এরকম কোনো ট্রেনিং হয় কিনা। তো আমি এই পর্যায়ে আমাদের বাসার কাছে একজন ছিল, তাদের কাছে যাই, তাদের কাছে প্রথম ধারণা নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং তখন খুব একটা ঝড় তুফান ছিল, অ্যাফিলিয়েটে অনলাইনে ইনকাম করা যায়। তো আমি তাদের কাছে গেলাম, তাদের কাছে শুনলাম যে তারা অ্যাফিলিয়েট করাবে, এইরকম একটা কোর্স করতে হবে, এরকম একটা ফি দিতে হবে। তো ওই সময় আমি একদমই স্টুডেন্ট, আর আমার কাছে অতগুলা ফি দিয়ে কাজ করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। মানে ছিলই না, আমার জাস্ট একটা ল্যাপটপ কেনার মতো অ্যাবিলিটি ছিল, কিন্তু কোর্স ফি এরকম 10-15 উপরে দিয়ে আমার কোর্স করার ইয়ে ছিল না। আর যেহেতু বিষয়টা নতুন আমার কাছে, আর আমি নিজেও জানি না, পরে ওখান থেকে বের হয়ে হুট করে অনেকদিন কাটার পরে হুট করে ভাই কুইক টিম, আপনার কুইক টিমের একটা আমি লিফলেট পাই। যাই হোক, লিফলেট আর লিফলেটটা কিন্তু সেটা ছিল, কিন্তু আমাদের কোনো পেইড কোনো কোর্স ছিল না, টোটালি ফ্রি কোর্স ছিল। 2016 সালে আমরা 2015 সালের দিকে আর কি, প্রথম দিকে আমরা একটি কুইক টিমের পক্ষ থেকে আমরা মোটামুটি 5000 পিপলকে, ছেলে মেয়েকে রংপুরের আমরা করেছিলাম, তাদেরকে টোটালি ফ্রি কোর্স করিয়েছিলাম, গ্রাফিক ডিজাইন আর পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সটা টোটালি ফ্রি, উইদাউট মানি, একেবারেই উইদাউট মানি শিখিয়েছিলাম। সেই তার মানে স্টুডেন্ট, সেই সময়কার স্টুডেন্ট। আসলে ওই সময়টা যখন আমি শুনলাম যে ভাইরা এরকম গ্রাফিক ডিজাইনের উপরে কুইক টিম আছে, আমি কুইক টিম যে রংপুরে আছে বা এরকম কিছু এই ব্যাপারেও আমি জানতাম না যে আসলে এরকম ভালো একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে কাজ শেখা যাবে ফ্রিল্যান্সিং এর বিষয়ে, আর মূলত সেটা হচ্ছে গ্রাফিক এন্ড ডিজাইনিং। তো আমি আমার এক ছোট ভাই সহ ভাইয়ের কাছে আসি, ভাইয়ের তখন অফিস ছিল অন্যখানে, এখন যেখানে সেখানে না, কাছাকাছি। যাই হোক, ওখানে গেলাম, ভাইয়ের সাথে দেখা, ভাই বললো যে ঠিক আছে ফ্রিল্যান্সিং আমরা করাবো, এইভাবে তোমাদের রুটিন মাফিক চলতে হবে। আমাদের কিন্তু কোর্সটা ফ্রি, ভাই প্রথমে বলছে যে কোর্স ফ্রি, কিন্তু এইখানে ব্যাপারটা আছে ফ্রি কোর্স মনে করে, যদি অনেকে মনে করে যে আসলাম গেলাম, এরকম কিছু না। ভাই বলছিল যে সকাল তোমাদের কয়েকটা ব্যাচ হবে, তার মধ্যে যে সময় দিব ওই সময় 10 মিনিট 5 মিনিটও যাতে পার না হয়, এই সময়টা মেনটেন করে আসতে হবে। তো যাই হোক, ওখানে ফর্ম পূরণ করলাম, একটা ফর্ম পূরণ করার পরে কোচে, তখন আমরা ভাইরা মূলত 15 সালে শুরু করছেন, কিন্তু আমি 16 সালের শেষের দিকে যে ব্যাচটা হয়েছে, এরপরে মানে আর ফ্রি হয়নি। আমার ভাগ্যটা ভালো, এটা মনে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি ফ্রি কোর্সটা, সবার শেষের ফ্রি কোর্সটাই আমি পাবো। তো যাই হোক, ফর্ম পূরণ করলাম, যত কিছু আছে সব মিলে ফর্ম পূরণ করার পরে আমাদের ক্লাস শুরু হইলো ওই সময় শীতের দিন, ভাই আপনার হলো 2016 শেষের দিকে, শীত ভাব, খুবই শীত প্রায় ধরতে গেলে। সকাল 7টার সময় আমাদের ক্লাস, আমি বুঝি না যে ভাই আমাদের ক্লাস নিবে, কিন্তু সকাল 7টার সময় আমাদের বের হইতেছে। ভাইদের অফিস থেকে আমার বাসাটা একটু দূরেই হয়, মোটামুটি দূরে হয়। তো যাই হোক, যেভাবে হোক, আমার যেহেতু ছোট ভাই একজন ছিল, ও যেহেতু খুব বেশি আগ্রহ, আমারও যেহেতু একটু আগ্রহ, তো যাই। তোমরা একটা কেজিএফ টাইপের মোটরসাইকেল নিয়ে আসতে? ওই সময় আমার ছোট একটা বাইক ছিল, খুব ভটভট শব্দ করতো। যাই হোক, বাইকে আমি ওই বাইকে চড়াইছি, বাইকে আমি ওই বাইকে চড়ছি, ওই বাইকেও চড়ছি। আমরা পরে প্রতিদিন মানে আমার একটা দিনও মিস হয়নি, কারণ ভাই বলছিল যদি কেউ মিস করে ক্লাস তাহলে তাকে সাথে সাথে বের করে দেব, এবং বের করে দিয়েছি আমরা। আমাদের একটা রিকোয়ারমেন্ট এটা ছিল যে যারা ফ্রি করবেন কোনো সমস্যা নাই, ফ্রি তো করছেন, কিন্তু কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। 10 মিনিট পরে আসলে ওই দিন তার ক্লাসে নাই, তার ক্লাস বাতিল। সে মিস করতো না, সাধারণত মিসে হইতো না। আমাদের ব্যাচটা খুবই অ্যাক্টিভ ছিল, আমি যে সময় ছিলাম খুবই অ্যাক্টিভ ছিল। যাই হোক, ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করলাম। আর তো ক্লাস চলাকালীন সময় খালি ভাইয়ের একটা কথা আমার খুব বেশি মনে পড়ছিল যে ভাই, আমি বলতাম ভাই এই কাজ শিখে আমি করবো কি, মানে এই কাজগুলো শিখে আমি কি বিদেশে কারোর সঙ্গে কাজটা করব। আমি কিন্তু তখন ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা বাইরেই করতে হবে এই জিনিসটা কিন্তু আমি জানতামই না যে আমরা সত্যি বাইরে কাজগুলো করব। যাই হোক, ভাই যখন বললো যখন তুমি বাইরে কাজ করবা কোনো লোকের সঙ্গে, যখন একটা বায়ারের সঙ্গে তুমি ক্লায়েন্টের সঙ্গে ভালো সার্ভিস দিবা, দেখবা যে ওই ক্লায়েন্টটা তোমাকে নিতে বাধ্য, সে তোমাকে বারবার নক করবে কাজের জন্য, তুমি যদি তাকে ভালো সার্ভিস দিতে পারো। এবং আল্লাহর রহমতে কি, আমি ফ্রিল্যান্সিং শুরু করার পর থেকে
মূলত আমি একটা বাইরের সঙ্গেই যতটা কাজ করছি আমার ফাইবার মার্কেট প্লেসে একটা বাইরের সঙ্গে অনেক বেশি হিউজ পরিমাণে কাজ করছি। আমার আনের বেশিরভাগ অর্ধেক একটা বাইরেই, মানে একটা বাইরে তোমাকে রীতিমতো তোমার লাইফটাকে লেভেল 2 বানাইছে এবং কি লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে আর কি মূলত। ওই তখন ভাইয়ের কথাটা বারবার মনে পড়ে যে বলছিল যে লাইফে একটা বাইরে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারো ওই বাইরটাই তোমাকে সবসময় কাজ দিবে। আর কাজ করতে মিলতে তো অনেক কাজ হয়, অনেক বায়ার আসে, কাজ হয়। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুমি বর্তমানে আমাদের তো তখন গ্রাফিক ডিজাইন নিয়ে তুমি আমাদের কোর্সটি করেছিলে, ফ্রি কোর্স, সেটা 2016 সালের কথা, অনেক আগের কথা, আজকে 2020 সাল শেষের দিকে। তো এখন এতদিন থেকে কি তুমি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়ে আছো? আর গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতেছো, কোন বিষয়গুলো নিয়ে কাজ করতেছো, যদি আমাদের দর্শকদেরকে একটু বলতা। মূলত গ্রাফিক ডিজাইনের তো অনেক ধরনের ক্যাটাগরি থাকে, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, আর এর ভিতরেও কিছু সাব ক্যাটাগরি থাকে, যেমন ইমেজের কাজ করা, ইমেজ আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ইমেজগুলো আছে অ্যামাজনে আমরা মূলত দেখি যে অ্যামাজনের মেইন প্রোডাক্ট ইনফোগ্রাফিক্স টাইপের কিছু কাজ আছে, খুব ডিমান্ডেবল কাজ, খুব ফিচার ডিজাইন, এই কাজটার উপরেই কাজ করি। আর আরেকটা সবথেকে বেস্ট আমি যেটা কাজ করি সেটা হচ্ছে জুয়েলারি রিটাচিং। এটা ভাই যখনই জুয়েলারি রিটাচিং ক্লাসের দিকে বলছিল কেন জানি আমার চোখটা ওই দিকেই যাইতো আর মনটা ওই দিকে। কিন্তু জুয়েলারি রিটাচিং আমি বলি আপনাদেরকে, যারা বিশেষ করে এই ইমেজ এডিটিং রিলেটেড কাজ করবেন, জুয়েলারি রিটাচিং কাজগুলো কিন্তু আসলে সত্যি বলতে অনেক কঠিন কাজ, মনে রাখবেন, যথেষ্ট কঠিন কাজ। জুয়েলারি রিটাচ হ্যাভি হার্ড কাজ, বিশেষ করে রিটাচিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং কি বিশেষ করে ইন্ডিয়ানরা এজেন্সি হিসেবে কাজ করতেছে, এরা খুবই এক্সপার্ট, এবং কি ইন্ডিয়ানদের সবচেয়ে বেশি প্রোফাইল পাওয়া যায় জুয়েলারি টাচিং এর উপরে, তারা সবচেয়ে বেশি ইন্ডিয়ানরা এই বিষয়টা কাজ করে। বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল কাজ করে যারা খুবই এক্সপার্ট, খুব অল্প কাজ করে, কিন্তু যারা খুবই এক্সপার্ট তারাই কাজ করে। তার মানে একজন এক্সপার্ট ব্যক্তি পাওয়া গেছে আর কি। যা হোক, আচ্ছা, ফ্রিল্যান্সিং যে তুমি যে করতেছো, ফ্রিল্যান্সিং এখন থেকে 2016 থেকে এখন পর্যন্ত তুমি ফ্রিল্যান্সিং এ আসছো, ফ্রিল্যান্সিং করতেছো, তা প্রথম থেকে তোমার মনে হয় যে, সে এক্সাম্পল আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মনে করি তোমার প্রথম মাসে $100 ইনকাম ছিল, আজকে না হয় তোমার $2000 $5000 ইনকাম আছে, তাই এর মাঝখানে কি তোমার কি কোনো স্ট্রাগল পিরিয়ড গিয়েছে কিনা, যে এরকম যে ফ্রিল্যান্সিং করব না, ফ্রিল্যান্সিং আমার দ্বারা সম্ভব না, ফ্রিল্যান্সিং আমাকে কিছু দিতে পারে না, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর ইনকামটা তোমার কোনো অংশে কমে গেছে, কমে যাওয়ার কারণে তুমি ভালো কিছু করতে পারো না, খুব মানে ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে, এরকম কোনো একটি সময় আছে কিনা? তাহলে আমাদের জন্য সুবিধা হবে শুনলে, কারণ অনেকে আছে যে একটু হোঁচট খায় পড়ে গেলে কি এই ধরনের কাজগুলো করতে চায় না, যে না আমার দ্বারা মনে হয় সম্ভব না। এই ধরনের কোনো সিচুয়েশনে তুমি কখনো পড়েছো কিনা? জি, আমি এই ধরনের সিচুয়েশনে পড়ছি। আর আমি তো ডিরেক্ট বললাম যে আমি কোর্স কিভাবে করছি, ভাইয়ের কাছে আসছি, তারপরে আসলে ইনকাম হওয়ার আগে একটা স্ট্রাগল ছিল, সেটা হচ্ছে কি এমন একটা সময় গেছিল, আমি কোর্স করছি, আমি শিখছি, কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, যে আপনি যদি ধৈর্য না ধরেন, সাধনার মতো একটা কাজ করে, যে আপনি যদি সাধনা না করেন তাহলে কিন্তু হবে না। যে অনেকে মনে করে আজকে কাজ শিখলাম, 2-3 মাসে কোর্স করে হয়তো সামনের মাস থেকে ইনকাম হবে, আসলে এমন কিছু না। আমি কোর্স করার পরেও আমি দীর্ঘদিন বসেছিলাম, আমি মার্কেট প্লেসে ট্রাই করতেছি, অন্যখানে ট্রাই করতেছি, কিন্তু ফিজিক্যালি কি আমাকে শুধু মার্কেট প্লেসে যখন আমি ট্রাই করতে গেছিলাম, তখন দেখা গেল আমি যে পকেট খরচটা আমার যে চলবে, এটার জন্য তো আমাকে কিছু একটা করতে হবে। তখন আমাকে স্ট্রাগলের মধ্যে যাইতে হয়েছে, সেটা হচ্ছে আমি মানুষের দোকানে জব করছি, এক পরিচিত ভাই ছিল, তার মানে সেলসম্যান হিসেবেই কাজ করছি, এক কথায় সেলসম্যান, যে দোকানে যেভাবে থাকে সেলসম্যান হিসেবে কাজ করছি। কিছু ব্র্যান্ডের জামা কাপড় বিক্রি করে শোরুম, ওই শোরুমেও করছি কাজ, ময়মনসিংহে গেছিলাম। তারপরে আমি কিন্তু কোর্স শিখছি, তারপরে আস্তে আস্তে আমি 2017 সালের দিকে, একদম শেষের দিকে, আমি কিন্তু 2016 সালের থেকেই ফ্রিল্যান্সিং এ আসি, কিন্তু আমাকে যে চলতে হবে, আমাকে যে ইনকাম করতে হবে, চলার টাকা পয়সা তো নাই। এখন কি করব, আমি আমার অনলাইনে ট্রাই করতেছি, ফাইবারের পিছনে আসি, অন্যান্য মার্কেট প্লেসে ট্রাই করতেছি, যেভাবে আমি ট্রাই করতেছি। আর আমার বেসিক্যালি চলার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য আমি মানুষের শোরুমে বা দোকানে জব করতেছিলাম। এটা দিয়ে আল্লাহর রহমতে এক সময় আমি শোরুমে যখন জব করলাম, ফ্রিল্যান্স শোরুমে, ওখান থেকে আসার পরে আমি রংপুরে আসলাম। রংপুর থেকে আমি এক বড় ভাইয়ের, ওনার জুয়েলারির দোকান ছিল, কসমেটিক্সের দোকান ছিল, ওইখানে জব করলাম। জব করার পরে এক সময় আমার এক্সাম আসলো, আমি পড়াশোনাও তো করি, ফ্রিল্যান্সিং করি, মানে যে একদম যে সবকিছু ছেড়ে দিব বা জব করছি যে সবকিছু ছেড়ে দিলাম, পড়াশোনা করি। এই সময় আমার পরীক্ষা আসছে, পরীক্ষার সময়টা আমি আমার ভাইকে, মানে যেই ভাইয়ের কাছে আমি জব করি, যার দোকানে, তাকে বললাম যে ভাই আমার তো এক্সাম আসছে, তো আমাকে যদি কিছুদিনের ছুটি দিতেন তো আমি পরীক্ষাটা দিয়ে আমি আবার আপনার ইয়েতে জয়েন করতাম। তখন ভাই বললো ঠিক আছে, ওকে, তুমি ঠিক আছে পরীক্ষা দাও, তারপরে আসো।
তো আমারও কেন জানি একটু এনার্জি কম ছিল যে আমি দোকানে যাব না, পরীক্ষাটা দেই তারপরে দেখা যাক কি হয়। তো আল্লাহর রহমতে পরীক্ষা দিলাম, পরীক্ষা আমার খুব ভালো হইতেছে। আমি কিন্তু পরীক্ষার পাশাপাশি রাতে ট্রাই করতেছি ফাইভ। তো হুট করে আমি রাতে ভাই ওটা 2017 সাল সেপ্টেম্বর মাসের দিকে আমি প্রথম বায়ারে নক পাইলাম ফাইবারে। বায়ারে যখন নক পেলাম তখন তো ভিতরে খুব একটা এক্সাইটিং কাজ করতেছিল যে এই সফলতা বুঝি ধরা দিল আমাকে। তো যাই হোক এমন কিছু না, বায়ার নক দিছে ভালো কথা, বাইরের সব কাজগুলো বুঝছি। তারপরে আমি ভাইকে নক করছি, মানে রাতের বেলা মনে আছে আমার, মনে আছে 4টার দিকে আমি ভাইকে নক করলাম ফেসবুকে। ভাই বললো কোনো সমস্যা নাই, বাইরে কি বলে সেটা শুনো আর কি করতে বলছে। তখন আমি বললাম যে ভাই অফার সেন্ড করতে বলছে, ফাইবারে যে কাস্টম অফার সেন্ড করতে বলছে। তো আমি আসলে মূলত জানতামই না কিভাবে অফারটা সেন্ড করব। ভাই জাস্ট ফেসবুকে বলে দিল যে হ্যাঁ এইভাবে মেসেঞ্জারে শেষের দিকে দেখো অফার, আর তুমি ওটা গেলে বুঝতে পাবা। তো ওইভাবে অফার পাঠাইলাম। সকালে উঠে দেখি সে অফার অ্যাকসেপ্ট করছে। ওটা ছিল আমার $50 অর্ডার, প্রথম অর্ডারটা আমার $50। পরের দিন সকালে আবার ভাইয়ের কাছে আসলাম যে ভাই সরাসরি লাইভ অফিসে আসলাম, লাইভ অফিসে আসলাম যে ভাই কাজ তো পাইলাম, তো আপনার হাত দিয়ে বা আপনার কাছ থেকে যখন আমি কাজটা করে দিব, যখন আপনি বলবেন আমি করব, তখন আমার কাছে মনে হবে যে আমি আরো বেশি কনফিডেন্ট হব। তো যাই হোক ভাই দেখাই দিল, সেম ওয়েতে আমি কাজ করলাম। আমার তো ওই রাতে ঘুম নাই, কতক্ষণ পর্যন্ত বায়ার অ্যাক্সেস করে না কি। তারপরে যাই হোক বায়ার 2 দিন পরে আসলো ভাই, 3 দিনের দিন নাকি অটোমেটিক অর্ডার কমপ্লিট হয়ে যায় ফাইবারে। তো যাই হোক আমি মনে করলাম যে কি যে হইলো, বায়ার কেন জানি আসতেছে না অনলাইনে। এটা ধৈর্য ধরলাম, ধৈর্য ধরার পরে ধৈর্যের ফল ভাই মানে মিষ্টি হয়। কেমন করে আমার সে বায়ার আসলো 3 দিন পরে, সে আমাকে 5 স্টার রিভিউ দিল এবং সাথে আমাকে প্রথম $10 টিপস দিল। মানে $60 প্রজেক্ট, হ্যাঁ প্রথম কাজে $10 টিপস প্রথম কাজে। আচ্ছা আচ্ছা, এটাই হলো আমার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু। আচ্ছা ওই যে কাজটা যে করলা তোমার জায়গা থেকে, তুমি যদি ভালো কাজ না জানতে না শিখতে, তাহলে তো আমার মনে হয় না যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করার একটা ইয়ে ছিল। অবশ্যই তুমি ভালো কাজ জানো বিধায় তুমি সন্তুষ্ট করতে পেরেছো। এই জন্য আমি আমার অডিয়েন্সদেরকে সবসময় বলে থাকি যে আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবেন যে ভালো কাজ শেখার জন্য। আপনি আজকে সাপোর্ট না পান, আমার কাছ থেকে সাপোর্ট না পান, কোনো সমস্যা নেই। আপনার সামনে তো ইউটিউব আছে, গুগল আছে, ওখান থেকে অসংখ্য টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখেও কিন্তু আপনার জায়গা থেকে কিন্তু আপনার সফলতা নিয়ে আসতে পারেন। সফলতা আপনার সামনে অপেক্ষা করছে, জাস্ট খালি সফলতাকে ধরার জন্য যে আপনার যে মানসিকতাটা সেটাকে রেডি করতে হবে। পাশাপাশি আপনাদেরকে এটার পিছনে লেগে থাকতে হবে। আমি বারবার বলে থাকি যে সকালবেলা গাছ লাগানোর পরে বিকালে কিন্তু ফল আশা করতে পারেন না। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কথা। এটি আমার এই যে মূর্খসূর্খ লোকের কথা না, এটা অনেক জ্ঞানীরা কথা বলে গিয়েছেন। জাস্ট আমি বলি আপনাদেরকে আর কি আমার জায়গা থেকে। যাই হোক, এই যে তুমি মনে করো যে এই ফ্রিল্যান্সিং শেখার পরে, মানে ফ্রিল্যান্সিং শেখা বলতে কি লেখাপড়া চালার পাশাপাশি তুমি মনে করো যে এই গ্রাফিক ডিজাইন কোর্স শেখার পাশাপাশি তুমি মনে করো যে যখন একটা স্ট্রাগল পিরিয়ড চলে আসলো, তোমার পকেটে টাকা নাই, তোমার চা খাওয়ার টাকা নাই, তোমার নাস্তা খাওয়ার টাকা নাই, বাইরে যাওয়ার কোথাও ঘোরার টাকা নাই, সেই অবস্থায় তুমি যেরকম একজনের কিংবা অনেক কয়জনের দোকানে তুমি সেলসম্যান হিসেবে কাজ করেছো, হেল্পার হিসেবে কাজ করেছো, ডাজন্ট ফ্যাক্ট কোনো কাজে কিন্তু ছোট নয়, ঠিক আছে? প্রতিটা জায়গাতেই কাজ কিন্তু ছোট নয়। অনেকে অনেক সময় বলে থাকে আমার বাবা একটা ছোট চাকরি করে। কেন আপনারা এভাবে কেন বলেন আমি বুঝি না। কেউ কেউ বলতে পারে যে আমার বাবা সচিব, কিন্তু কারো বাবা তো একজন আছে যে হয়তো বা কোনো প্রতিষ্ঠানের দারোয়ান, কোনো প্রতিষ্ঠানের কেরানি, কিন্তু আমরা কিন্তু এই বিষয়টাকে খারাপ চোখে দেখি। এই বিষয়টাকে কখনো খারাপ চোখে দেখবেন না। আপনার বাবা আপনার কাছে হিরো, মনে রাখবেন। সেটা প্রেসিডেন্ট হোক, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক, আর একজন কেরানি হোক, অথবা একজন দপ্তরি হোক, যেটাই হোক না কেন, সে কিন্তু আপনার কাছে একজন হিরো, মনে রাখবেন। সে কিন্তু আপনার বাবা। এজন্য প্রতিটা বাবাকেই আমার জায়গা থেকে আমি মনে করি তাদেরকে সম্মান শ্রদ্ধা করা উচিত। পাশাপাশি তাদের যে কর্মটা আছে, তাদের কর্মটাকেও শ্রদ্ধা করা উচিত, কারণ ওই কর্মটা দিয়ে কিন্তু আজকে আমি আপনি। অতএব এই কর্মটাকে কখনো ভোলা যাবে না, কর্মটাকে কখনোই ছোট করে দেখা যাবে না। প্রতিটা পৃথিবীর প্রতিটা কাজকে কিন্তু কখনো ছোট করে দেখা যাবে না। এই জন্য সে যে বলছিল যে সে সেলসম্যান হিসেবে কাজ করছে, আমি বিষয়টিকে নিজের জায়গা থেকে আমি প্রাউড ফিল করছি। কেন প্রাউড ফিল করছি? যে তার জায়গা থেকে সে কিন্তু এনজয় করে নিয়ে কিন্তু কাজ করছে। সে কিন্তু নির্দ্বিধায় কিন্তু আপনাদের সামনে এসেও কিন্তু বলে দিচ্ছে যে আমি কিন্তু সেলসম্যান হিসেবে কাজ করছিলাম। তার মানে কি, তার জায়গা থেকে কিন্তু সে কখনোই কাজটিকে ছোট আকারে দেখেনি, না কখনোই দেখিনি। কারণ এটা আমাকে ইনকাম দিচ্ছে, অবশ্যই অবশ্যই অবশ্যই, এখানে অন্য কিছু করতেছি না, জাস্ট আমার চুরি ডাকাতি করা হচ্ছে না, এখানে কাজ করতেছি। মধ্যে তো বাইরে উগ্র ঘুরে বেড়াচ্ছি না আমি। গুড আইডিয়া, গুড আইডিয়া। এজন্য আমি মনে করব যে সবার জায়গা থেকে কাজকে ছোট করে না দেখে কে কোন বিষয়ে কাজ করছে, আসলে সে বিষয়টা আসলে ভালো কাজ কিনা, এটাই
ভালো কাজ হলে তাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাকে আমন্ত্রণ জানা উচিত যে দ্যাটস গুড, আপনি ভালো কিছু করছেন, ভালো কিছু এইভাবে করে যান। ওখানেও বা সেলসম্যান হওয়া যে এটা এমন কিছু না, ওখানে কিন্তু একটা আমরা অনেক সময় মেন্টালিটি থাকে, কারণ মানুষকে কনভিন্স করতে হয়। আমরা কিন্তু অনলাইনে কনভিন্স করি। তুমি কিন্তু আমার মনে হয় বায়ার কনভারসেশনটা অনেকটা মনে হয় বায়ার কনভারসেশন দোকান থেকে শিখে আসছে। গুড, এটা আসতে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, এই যে ফ্রিল্যান্সিং, তারপরে লেখাপড়া, পাশাপাশি ফ্যামিলি, সবাইকে সময় দিতে গিয়ে এই ফ্রিল্যান্সিং এর প্রতি কি তোমার কোনো মানে ঝামেলা আসে কিনা, যে না পরিবার থেকে কোনো কিছু বলতেছে কিনা, তুই খালি সারাদিন বসে থাকিস কম্পিউটারে, তোর দ্বারা কোনো কিছু হবে না, বন্ধু বান্ধবরা তো অনেক কিছু বলে, সব বন্ধু বান্ধব তোকে অনেক সময় দিতে পারো না, আসলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন কখনো হয়েছে কিনা? এটার পিছনেও একটা গল্প আছে ভাই। কারণ মেইন কথা, যখন প্রথমে যখন আপনি মানে আমরা যখন ফেসবুক বা ইউটিউব শুধু ফেসবুক ইউটিউব দেখতেছি, ল্যাপটপে কম্পিউটারে শুধু সময়টা নষ্ট করতেছি আমরা। কিন্তু ইউটিউব তো হিউজ পরিমাণে একটা স্কুল ধরতে গেলে, ওই ধরনের স্কুল এক্সপেরিয়েন্সের জন্য বলেন, শিক্ষার জন্য বলেন, সবকিছু শেখা যায়। আমরা কি করি, মূলত আমরা ল্যাপটপ গুতাগুতি করি, ফেসবুক চালাই, এই করি ওই করি। কিন্তু ব্যাপারটা হয়েছে এইখানে যে হয়তো মানুষ দেখতেছে যে আমি ল্যাপটপ নিয়ে সারাদিনেই ব্যস্ত, আমি কম্পিউটার নিয়ে সারাদিনে ব্যস্ত, আমার আম্মা, আমার আব্বু, আমার আপু, আমার ফ্যামিলির সবাই ওর দ্বারা কিছু হবে না, সারাদিন কম্পিউটার টিপে এই করে ওই করে। আসলে ওরা তখন জানতো না যে আমি এখানে একটা কাজ করতেছি, আমি এটা একটা কাজ শিখতেছি। ওই সময়টা খুবই বকাঝকা খাওয়া লাগতো। আচ্ছা, কিন্তু যখন আমার এই ইনকামটা আসা শুরু হইলো, আমি যখন কিছু ইনকাম করতে ধরলাম, এরপর থেকে মনে করেন ভাই যে আমার জন্য বাড়িতে স্পেশাল সবকিছু। কেমনে? আমি দেরি করে ঘুম থেকে উঠবো, কোনো সমস্যা নাই। যদি বাসায় যে আরো বোনের বাচ্চা কাচ্চা বা চাচাতো ভাই বোনেরা থাকে, ছোটরা, এরা সকালে উঠে কিন্তু একটু চিল্লাচিল্লি খেলাধুলা করে। তো এই সময় আমার আম্মা বলে এই চিল্লাচিল্লি করিও না, ঘুমাইছে, ঘুম থেকে যদি এখন না উঠে, কারণ রাতে কাজ করে। রাতে যে মূলত কাজ করা লাগে এমন না, কারণ থাকতে থাকতে অভ্যাসটা হয়ে গেছে যে রাতের দিকে, প্রথম দিকে তো রাতেই ফোকাসটা দিতে হয়, কারণ বিদেশে ওরা মূলত রাতেই ওদের ওইখানে দিন হয়, আমাদের এখানে রাত, ওদের এখানে প্রায় দিন, অফিস আওয়ার এই টাইম গুলাতেই আমরা কাজগুলা পাই। তো যাই হোক, এমন হয়েছিল যে এমনও ফ্রেন্ড আছে যে বলতো এই তো সারাদিন কম্পিউটার চাপায়, এই করে, এর দ্বারা ওরকম কিছু হবে না, শুধু ইয়ে করে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে আল্লাহর কাছে অশেষ রহমত, যে শিক্ষকতার কাছে অবশ্যই এটা অনেক কৃতজ্ঞতার ব্যাপার, যে আমরা অনলাইনে আসলে অনেকে হয়তো অনেক কিছু করছে, ফেসবুকে ইউটিউবে করে, কিন্তু আমরা আসলে কাজের দিকে ফোকাস দিতাম। আমাদের সোর্স ছিল, ভিডিও ছিল, সেগুলো দেখতাম, যেটা শিখছি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতাম। তো যাই হোক, এমন অনেকেই ফ্রেন্ডরা ছিল যারা বলতো কিছু হবে না, সময় কাজে লাগায় নাই। কিন্তু ওই ফ্রেন্ডরা আল্লাহর রহমতে এখন আমাকে বলে, দোস্ত তুই গ্রাফিক ডিজাইন শিখিস? আচ্ছা, আসলে গ্রাফিক ডিজাইনটা কিভাবে শুরু করবো, কম্পিউটার কিভাবে শুরু করবো, মানে এটা আমার কাছে শুনলে অনেক নিজের কাছে খুব মজা লাগে যে বাবা কেন, আমি যখন কাজটা করছিলাম তখনও তো বলছিলাম যে আমি এই ধরনের কাজ করি, তুই পারলে আয় কাজ করি একসঙ্গে। তখন বলছিস না ওগুলা কোনো ব্যাপার হইলো, কোনো ব্যাপার না। মানুষ বিভিন্ন সময় ডিমোটিভেট করে যে আসলে এইভাবে কাজ করা যাবে না, অনেক সময় ফ্যামিলি থেকেও করে, পাশাপাশি ফ্রেন্ড সার্কেলরা করে, অনেকে অনেক সময় করে আর কি, সামাজিক ভাবে অনেক সময় করে। কিন্তু তাদেরকে বিষয়টা পজিটিভলি বুঝাতে হবে যে আমরা আসলে কি করছি, এটার ভবিষ্যৎ কি, এটা কিভাবে করলে কি হয় না হয়, এভরিথিং করতে হবে।